সতর্কীকরণ, এই পর্বে আবেগপ্রবণ ও মানসিকভাবে না দিতে পারে এমন দৃশ্য রয়েছে। দয়া করে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে নিন। ঘড়ির কাঁটায় রাত 8টা সুই সুই। অলি আর আলফি অলির মায়ের শপের সামনে এসে নামলো, কিন্তু এখানে এসে খুব একটা লাভ হলো না, কারণ শপটা বন্ধ। আলফি অলির পাশে গিয়ে দাঁড়ালো। আম্মুর সাথে একটা মহিলাও তো এখানে কাজ করে, তাই না? তার নাম্বার আছে তোমার কাছে? অলি নাপলক মাথা নাড়ে। কেন যেন এবার অলির ভীষণ কান্না পাচ্ছে। অলি নিজে কান্না আটকে রাখতে পারলো না। আমার মা বাবা কোথায় গেল? অলির গাল বেয়ে পানির ধারা গড়িয়ে পড়ছে। আলফি অলিকে নিচের দিকে ঘুরিয়ে প্রসঙ্গ পাল্টানোর উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, অলি, তোমাকে যখন কিডন্যাপ করা হয়েছিল তখন তোমার সাথে কি কেউ ছিল? তুমি কি চিৎকার করনি? অলি কান্নার মাঝে বলে ওঠে, না, আমি চিৎকার করার মতো অবস্থাতেই ছিলাম না। আমার মায়ের অ্যাক্সিডেন্টের বিবরণ শুনে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। অলির কথা শুনে আলফির মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে বুঝে উঠতে পারছে না যে অলিকে কিভাবে সামলাবে। আলফি একটা শ্বাস ফেলে অলির চোখ জোড়া মুছে নিল। বললাম তো স্ট্রেস নিও না, তুমি কি বুঝতে পারছো না? তোমার শরীরের কন্ডিশন আগে থেকে খারাপ, প্লিজ কান্না করো না। আলফির কথা শুনে অলির কান্নার মাত্রা আরো বেড়ে যায়। নিজের কান্না লুকানোর চেষ্টায় সে অজান্তেই আলফিকে জড়িয়ে ধরে। এরকম ঘটনার জন্য আলফি মোটেও প্রস্তুত ছিল না। সে নিজের জায়গাতেই জমে গেছে। কিছুক্ষণ যেতেই দু হাতে অলিকে বুকের মাঝে আঁকড়ে ধরলো। অলি প্রথমে অনিচ্ছাকৃত ভাবে আলফিকে জড়িয়ে ধরলেও কিছু মুহূর্ত যেতেও সে আলফির বুকের মাঝে অদ্ভুত এক রাশ শান্তি খুঁজে পায়। এর আগেও আলফি অলিকে জড়িয়ে ধরেছিল, কিন্তু অলি সেই সময় বেখেয়ালি ছিল। তবে এখন অলি সম্পূর্ণ খেয়ালি আছে। অলি ঠোঁট চেপে নিম্ন স্বরে বলে উঠলো, আপনি আমার বাবা মাকে খুঁজে দিন প্লিজ, যেখান থেকে পারেন খুঁজে দেন প্লিজ। আলফি আচমকাই অলিকে কোলে তুলে নিল, তারপর গাড়িতে নিয়ে গিয়ে বসিয়ে দিল। গাড়ি স্টার্ট দিতে অলি এগিয়ে গেছে আলফির দিকে। বিনা বাক্যে সে আলফির কোলে মাথা রেখে শুয়ে পড়লো। আলফির কোমর জড়িয়ে ধরে আলফির কোলেই মুখ গুজে। আলফি বুঝতে পারে অলির মন ভীষণ খারাপ। সে অলির কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে। কিছুক্ষণ যেতেই অলি মুখ তুলে আলফির দিকে তাকায়। আপনি নিশ্চয়ই অনেক বিরক্ত হচ্ছেন, তাই না? আমি জানি আপনি কান্নার আওয়াজ পছন্দ করেন না, কিন্তু বিশ্বাস করুন আমি নিজেকে থামানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। আমার বাবা মা কোথায় গেল? আমি কোথায় খুঁজবো তাদের? আমার ভীষণ কষ্ট হচ্ছে। আলফি এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আসতে হঠাৎ করে সে নিচের বাম হাতটা স্টিয়ারিং এর উপরে রেখে ডান হাতটা অলির মাথায় রেখে বলে উঠলো, মাঝে মাঝে কাঁদতে হয় অলি, আমি তোমাকে কাঁদতে বারণ করতাম না, তবে তুমি তো জানোই যে তুমি প্রেগনেন্ট। এই অবস্থায় কান্নাকাটি করলে কি হতে পারে সেটা তুমিও জানো, আর সত্যি বলতে আমি সেজন্যই চিন্তিত। অলি পুনরায় আলফির কোমর জড়িয়ে ধরে আবার মুখটা বুঝলো। আলফি তার একমাত্র সেফ অ্যান্ড কমফর্ট প্লেস। 15 মিনিট পর আলফি গাড়িটাকে অলিদের বাড়ির সামনে থামায়। অলি ওঠো। আলফির ডাকে অলি মুখ তুললো, তারপর ধীর পায়ে গাড়ি থেকে নেমে এলো। অলির শরীর চলছে না, মনে হচ্ছে শরীরের সবটুকু শক্তি কেউ নিংড়ে নিয়েছে। আলফি গাড়িটা পার্ক করে অলিকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকলো। আলফি নিজেও ক্লান্ত। অলি রুমে এসে কাপড় চেঞ্জ করে আলফির দিকে তাকালো। আলফির ফোনে কাউকে মেল করতে ব্যস্ত। অলি একটা শ্বাস ফেলে বাবা মায়ের রুমে এলো। তারপর সেখান থেকে লিয়াকত হুসাইনের একটা পাঞ্জাবি আর পায়জামা বের করে নিজের রুমে এসে আলফির দিকে এগিয়ে দিল। কাপড়গুলো দেখে আলফি অলির দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। আপনি এগুলো পরে নিন, স্যুট কোট পরে আর কতক্ষণ থাকবেন? আলফি মাথা নেড়ে অলির হাত থেকে কাপড়গুলো নিয়ে ওয়াশরুমে চলে যায়। 10 মিনিট যেতে আলফি ওয়াশরুম থেকে বের হলো। আলফি বের হতে অলি তার দিকে একটা তোয়ালে এগিয়ে দিল। আলফি কিছু সময় অলির দিকে তাকিয়ে থেকে তোয়ালটা নিয়ে নিচের মুখ মুছতে লাগলো। বলছিলাম কি, বিড়ালের বাচ্চাটাকে তো সরাতে হবে। আপনি একটু সরিয়ে দেবেন। আলফি অলির দিকে তাকাতে অলি হকচকিয়ে গিয়ে বলে উঠলো, আসলে আমার ভয় করে। কুল ডাউন অলি, কুল ডাউন, আমি সরিয়ে দেবো, চিন্তা করো না, এটা কোনো বড় ব্যাপার নয়। আলফির কথায় অলি ঠোঁট চেপে মাথা নিচু করে নিল। সে তো ভুলে গেছে আলফি ডক্টর, মরা বস্তু দেখার অভ্যাস আছে তার। আলফি তোয়ালেটা খাটের উপরে রেখে অলির উদ্দেশ্যে বলল, চলো ওটার কবর দিয়ে আসি। আলফি এগিয়ে গেল, অলিও তার পিছু পিছু যেতে লাগলো। অলি বাগানের সাইডের লাইট অন করে আলফির উদ্দেশ্যে বলল, ওটাকে নিয়ে বাগানের সাইডে চলুন। আলফি মাথা নেড়ে বেলচা হাতে নিয়ে গেল কিচেনের দিকে। অলিও দূরত্ব বজায় রেখে আলফিকে সাহায্য করতে লাগলো। ছোট্ট কবরটা সামনে দাঁড়িয়ে আসছে অলি। এদিকে গোলাপ ফুলের গ্রানে আলফির অবস্থা খারাপ। অলি আলফির দিকে তাকাতেই থমকে যায়। কি হয়েছে আপনার? আপনি কাঁদছেন কেন? আলফির চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, সেই সাথে সমস্ত মুখমণ্ডল রক্তিম বর্ণ ধারণ করেছে। আলফি হাত চুলকাতে চুলকাতে বলল, গোলাপ ফুলে আমার একটু অ্যালার্জি আছে, তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। আলফির কথা শোনা মাত্রই অলি স্তব্ধ হয়ে যায়। এই আলফির মাথার তাগি ছিঁড়ে গেছে। সমস্যা হলে এতক্ষণ চুপচাপ সহ্য করেছিল কেন? বিনা দ্বিধায় আচমকায় আলফির হাত ধরে ফেললো অলি। আলফি বিস্ময়ে তাকিয়ে রইল তার দিকে। কিছু বোঝার আগে অলি তার হাত ধরে টানতে শুরু করলো। কিন্তু আলফির মতো উচ্চতা আর গড়নের একজন পুরুষকে কি তার ইচ্ছার বিরুদ্ধে টেনে নিয়ে যাওয়া যায়? তাও আবার অলির পক্ষে সেটা একদম অসম্ভব। অলি এক পলক তার দিকে তাকিয়ে বলল, আরে এখনো দাঁড়িয়ে আছেন কেন? চলুন। আজব তো, আপনার কষ্ট হচ্ছিল, তারপরও কেন দাঁড়িয়েছিলেন এতক্ষণ? এখনো দাঁড়িয়ে আছেন কেন? অলি তীক্ষ্ণ কণ্ঠে ধ্যান ভাঙলো আলফির। নিঃশব্দে আর পিছু পিছু হাঁটা ধরলো। অলি কিচেনে এসে সবকিছু পরিষ্কার করে নিলেন। আলফি বাতা দিয়ে বলল, তোমার শরীর ভালো নেই, রাখো এইসব। অলি মৃদুস্বরে বলে, ঘর অগোছালো থাকলে আমার শরীর আরো খারাপ লাগবে। আলফি একটা
চেয়ার টেনে অলিকে সেখানে বসিয়ে দিয়ে বলল, আমি গুছিয়ে রাখছি। আরে আপনি কিভাবে গুছাবেন? আপনার শরীরটাও তো ভালো নেই, চোখ মুখের কি অবস্থা হয়েছে। আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না। আলবি গোছাতে শুরু করলো। অলি এসে তাকে আটকায়, এগুলো রাখুন, কাউকে গোছাতে হবে না। আলবি বলল, আমি পারবো, তুমি চুপ থাকো। ঘড়ির কাঁটা এখন 10টার ঘরে। আলবি সবকিছু গুছিয়ে অলির উদ্দেশ্য করে বলল, দেখো সব ঠিক আছে। অলি মাথা নেড়ে হ্যাঁ বলল। অনেক কাজ করেছেন, এখন গিয়ে শুয়ে পড়ুন, কালকে কিন্তু বাবা মাকে খুঁজতে বের হতে হবে। আলবি অলির মুখ বরাবর চুকে বলল, তুমি চিন্তা করো না, কালকে দরকার হলে পুলিশের কাছে যাব। অলি আলবিকে নিয়ে নিজের রুমে এলো। আলবি অলির উদ্দেশ্যে বলল, তুমি ঘুমিয়ে পড়ো, আমি এখানেই আছি। তুমি ঘুমিয়ে গেলে আমি পাশের রুমে গিয়ে শুয়ে পড়বো। অলি মাথা নেড়ে শুয়ে পড়লো। আলবি অলির পাশে গিয়ে বসলো। বেশ কিছুক্ষণ কেটে গেল, অলি ঘুমাতে পারে না। তুমি ঘুমাচ্ছ না কেন? অলি আলবির দিকে তাকিয়ে বলল, আমি ঘুমালি আপনি চলে যাবেন, সেটা ভেবে আমি ঘুমাতে পারছি না। আলবি অবাক চোখে অলির দিকে তাকায়। তুমি চাইছো আমি এখানেই থাকি? ওই ঠোঁট চেপে হ্যাঁ বোতক মাথা নাড়ে। আলবি একটা শ্বাস ফেলে বলে, আচ্ছা আমি যাবো না, এখানেই বসে থাকবো, তুমি ঘুমাও। অলি শহর থেকে উঠে বসে বলল, আমার খাটটা তত বড় নয়, কিন্তু দুইজন শোয়া যায়। মা প্রায় আমার সাথে ঘুমাতেন, আপনিও আমার পাশেই শুয়ে পড়ুন। অলির কথা শুনে আলবি চমকিত নয়নে অলির দিকে তাকায়। যে মেয়েটা তার সাথে ঘুমানোর ভয়ে রূপসার রুমে গিয়ে লুকিয়েছিল, সেই মেয়েটাই আজকে নিচ থেকে তার পাশে ঘুমাতে চাইছে। কি হলো, আপনার প্রবলেম হবে? আলবি না বোতক মাথা নাড়ে, আমার সমস্যা নেই। আচ্ছা তাহলে কষ্ট করে লাইটটা অফ করে দিয়ে এসে শুয়ে পড়ুন। আলবি মাথা নেড়ে লাইট অফ করে দিয়ে অলির পাশে এসে শুয়ে পড়লো। বেশ কিছুক্ষণ পর অলি মৃদুস্বরে বলে উঠলো, আমি আপনাকে জড়িয়ে ধরবো। অলির ফিস ফিসিয়ে বলা কথাটা আলবি সরাসরি অসাড় হয়ে গেল। সে জবাব না দিয়ে নিচ থেকে অলিকে টেনে বুকের সাথে মিশিয়ে নিল। অলির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি এই সময়টার জন্য কত অপেক্ষা করেছি তুমি জানো? তুমি কল্পনা করতে পারবে না হানিবি। আলবির গম্ভীর কণ্ঠ শুনে অলির গলা শুকিয়ে এলো। এই সাথে আলবির মুখ থেকে হানিবি ডাকটা শুনে প্রথমবারের মতো তার ভালো লাগা কাজ করলো। অলির হার্টবিট রেট অস্বাভাবিক বেড়ে গেছে। আলবির স্পর্শ তার দেহ এবং মন এক অস্বাভাবিক শিহরণ ছড়িয়ে দিয়েছে। সে ভীষণ ভীত, তবে এটা আলবিকে হারিয়ে ফেলার ভয়। সে কোনো মূল্যে আলবির এই স্পর্শের ভাগ কাউকে দিতে পারবে না। আলবির এই হাতের স্পর্শ শুধুমাত্র তার অধিকার। অলি আলবির বুকের সাথে নিজেকে আরো জড়িয়ে নিল। রাত্রি 12টা। অলি ঘুমাচ্ছে, তার নিঃশ্বাস ভারী, যেন ঘুমের গভীরে তলিয়ে আছে। অথচ আলবির চোখে এক ফোঁটা ঘুম নেই। সে হঠাৎ করে বালিশের নিচ থেকে ফোনটা হাতে তুলে নিল। দিহানের ইমেইলে নিজের নম্বর দিয়েছিল। আলবি সরাসরি দিহানকে কল দিল। দিহান রিসিভ করতেই আলবি খুব শান্তপূর্ণ অলি থেকে নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়ালো। হ্যালো অভি, আমি অনেকক্ষণ যাবত বাইরে অপেক্ষা করছি, দরজা খোল, বাইরে অনেক মশা। আলবি এগিয়ে গেল দরজার দিকে। দরজা খুলে দিতে দিহান ভেতরে প্রবেশ করে। তারা দুজনেই ড্রয়িং রুমে এসে বসে। চারপাশে নিস্তব্ধ, ঘরের বাতাস আজ প্রচন্ড ভারী। অনেকক্ষণ চুপ করে বসে থাকার পর দিহান প্রথম মুখ খোলে। ভাবিকে ব্যাপারটা জানিয়ে দেওয়া উচিত অভি। আলভির চল শক্ত হয়ে যায়, চোখ লালচে, তবুও গলার স্বর নিচু করে বলল, অলি এই ব্যাপারে জানতে পারলে আমি অলিকে সামলাতে পারবো না দিহান। কিছুতে অলিকে এই ব্যাপারে জানানো যাবে না। দিহান মাথা নিচু করে হালকা শ্বাস ফেলে বলে, তাই বলে কি শেষবারের মতো বাবা মাকেও দেখতে দিবি না? আলবি দুই হাতে মাথা চেপে ধরে। এতক্ষণ ধরে নিজেকে আটকে রেখেছিল, কিন্তু ভেতরের কষ্টটাকে যেন এখন আর দমাতে পারছে না। মনের ভেতরে একটা হাহাকার জমে আসছে। দিহান পাশে বসে আলবির কাঁধে হাত রাখলো। তুই এরকম করলে কিভাবে হবে বল? ভাবিকে তো তোকেই সামলাতে হবে, তাই না? আলবি কিছুটা সময় নিজেকে একটু শান্ত করে নেয়। সকাল হতে আমি অলিকে নিয়ে বাইরে চলে যাব। সেই সুযোগে তুই আমার আর অলির ফ্যামিলিকে কল দিয়ে আব্বু আর আম্মুর বিষয়টা জানাবি। সবার আগে আমার মামি মানে অলির খালাকে জানাবি। দিহান চুপচাপ মাথা নেড়ে সায় দিল। আলপির চোখ কেমন যেন জল জল করছিল, দৃষ্টি স্থির রাখতে পারছিল না। এসব কিভাবে হয়ে গেল দিহান? আমি নিজেই তো মেনে নিতে পারছি না। আমার অলি কিভাবে মেনে নেবে? দিহান একটুখানি নিঃশ্বাস ফেলে রয়েশ হয়ে বলল, সেখানে আমি এই বিষয়ে খোঁজ নিয়ে জানতে পেরেছি আন্টির মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছিল। অপারেশন চলাকালীনই উনি মারা যান। আর ভাবিকেও হয়তো সেই সময় কিডন্যাপ করা হয়েছিল। এত কিছু একসাথে ঘটে যাওয়ায় আঙ্কেলের হার্ট অ্যাটাক হয়েছিল। না, চমকা তীক্ষ্ণ চিৎকারে ঘরের শ্বাসশুদ্ধ নীরবতা বিদর্ণ হয়ে গেল। আলবি আর দিহান দুজনে ঝাঁকুনি খেয়ে রুমের দরজার দিকে তাকালো। অলি দাঁড়িয়ে আছে। দরজার ফাঁক দিয়ে পেরিয়ে আসা অন্ধকারে তার মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু চোখের ভেতরে আতঙ্কটা দূর থেকে ধরা পড়েছে। অলি ধীরে ধীরে এগিয়ে আসে। ওর নাটা কাঁধ থেকে নামতে নামতে হাত থেকে ফ্লোরে ঝুলে পড়েছে। অলির খেয়াল নেই, গলার স্বর কাঁপছে, বুকের ভেতরটা যেন কেউ পিছে ধরেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। উনি এসব কি বললেন? আলবি এগিয়ে এসে অলিকে সামলানোর চেষ্টা করলো। দিহান দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকালো। অলি এক ঝটকায় আলবির হাত সরিয়ে দিয়ে আশপাশ করতে করতে বলে উঠলো, না, উনি একটু আগে ইয়ার্কি করেছে তাই না? আরে আমাদের বাইরে শপিং করতে যাওয়ার কথা ছিল। আমি মাকে কাপড় কিনে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। মা কিভাবে চলে যেতে পারে? বাবা, আমি তো এখন পর্যন্ত তাকে বলতেই পারলাম না যে আমি তাকে কতটা ভালোবাসি।
আমি মাকেও বলতে পারলাম না যে তারা আমার কাছে ঠিক কতটা প্রিয়। অলি হু হু করে কেঁদে উঠলো। আলভি অলিকে এক কানে বুকের সাথে মিশিয়ে নিল। অলি আলভির বুকের মাঝে মুখ গুজে বলে উঠলো, আমি এতিম হয়ে গেলাম, আমার কি আর কেউ রইলো না? আপনি আমার মা বাবাকে একবার এনে দিন না প্লিজ। আমি শুধু একবার তাদেরকে জড়িয়ে ধরে বলতে চাই তারা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ বাবা মা। আমি বলতে চাই তাদেরকে সবচাইতে বেশি ভালোবাসি আমি। আলভির বুকটা ধরে আছে, সে মুখে কিছু বলতে পারছে না, তার চোখের নিচে পানি জমেছে। অলি আলভিকে ছেড়ে দুপা পিছিয়ে গেল, হাত দিয়ে নিজের চুল টানতে লাগলো, বুক চাপড়ে বলতে শুরু করলো, মা বাবা প্লিজ ফিরে এসো, ফিরে এসো না, তোমার ছোট্ট পরিটার খুব কষ্ট হচ্ছে। বাবা আম্মুকে এভাবে কষ্ট দিতে নেই, আমি পারবো না তোমাদের ছাড়া থাকতে, ফিরে এসো। আল্লাহ আমার বাবা মাকে নিও না, ফিরিয়ে দাও আল্লাহ, আমি পারবো না থাকতে। মা তুমি তো বলেছিলে তোমরা থাকবে আমার পাশে, তাহলে কিভাবে চলে গেলে, কিভাবে চলে গেলে? অলির প্রত্যেকটা চিৎকার আলভির বুকে ছুরির ন্যায় বেঁধে যাচ্ছিল। আলভির বুকটা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। আলভি আর সহ্য করতে না পেরে পুনরায় অলিকে আঁকড়ে ধরে জোরে করে বুকের সাথে চেপে ধরলো। কলিজা শান্ত হ, প্লিজ প্লিজ শান্ত হ, তুই এরকম করলে আমাকেও হারিয়ে ফেলবি তুই, আমি তোর কান্না সহ্য করতে পারছি না। হেই হ্যালো আসসালামু আলাইকুম গাইস, এই পর্যন্তই। এই পার্টটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্টে।